আজকে আমরা শিখবো কিভাবে এলপিবি ফরমেশন করতে হয়, মানে এলপিবি গঠন। তো আগে আমরা কি করেছি, কিছু এলপিবির স্ট্রাকচার দেওয়া ছিল, সেখান থেকে আমরা সীমাবদ্ধ অঞ্চল, কর্নার পয়েন্ট, তারপরে তোমার সেই এলপিবিটার ম্যাক্সিমাম মান বা মিনিমাম মান, এগুলো আমরা বার করেছি। কিন্তু আজকে আমরা করবো কি, এলপিবি কিভাবে ওই স্ট্রাকচার যেটা দেওয়া থাকে প্রথমে, ওই স্ট্রাকচারটা তোমাকে তৈরি করতে হবে। তো এটা স্ট্রাকচার তৈরি করে সলভ করতে আর হবে না, কারণ যেহেতু কোশ্চেনটা থাকবে 2 নাম্বার আর 3 নাম্বারে, তাহলে শুধুমাত্র স্ট্রাকচার তৈরি করাই হয়তো দিতে পারে। তো তার জন্য আমি প্রথমে একটা অঙ্ক নিয়ে নিয়েছি। বলছে একজন আসবাব প্রস্তুতকারক চেয়ার ও টেবিল প্রস্তুত করে, তার কাছে 300 বোর্ড ফুট মেহগিনি কাঠ মজুদ আছে এবং 350 শ্রমঘন্টা কাজ করার মতো সহায়ক আছে। একটি চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ ও 10 শ্রমঘন্টা লাগে, আর একটা টেবিল তৈরি করতে 20 বোর্ড ফুট কাঠ আর 15 শ্রমঘন্টা লাগে। এবারে সে টেবিল আর চেয়ারটা তৈরি করে একটা চেয়ার বিক্রি করে সে লাভ করে 45 টাকা বলা আছে, আর একটা টেবিল বিক্রি করে তার লাভ হয় 80 টাকা বলা আছে। তাহলে কত সংখ্যক চেয়ার ও কত সংখ্যক টেবিল তৈরি করলে তার লাভ সর্বোচ্চ হয়, তার নির্ণয়ের সমস্যাকে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা হিসেবে প্রকাশ করতে বলেছে। দেখো এখানে যেটা দেয়া আছে সেটা কিন্তু আমরা প্রথমে একটা ছকের মতো করে লিখে নিয়েছি। এটা লিখে নিলে একটু সুবিধা হবে তোমাকে এলপিটা গঠন করতে। তো কি বলা আছে না, একটা চেয়ার তৈরি করতে আমার কি বলা ছিল যে 5 বোর্ড ফুট কাঠ লাগে আর 10 সমঘন্টা লাগে। দেখো এধারে কাঠের পরিমাণ আর এদিকে সমঘন্টা লিখে রেখেছি। তাহলে একটা চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ লাগে আর 10 সমঘন্টা সময় লাগে। একটা টেবিল তৈরি করতে কি বলা ছিল, একটা টেবিল তৈরি করতে 20 বোর্ড ফুট কাঠ লাগে আর 15 সমঘন্টা লাগে। তাহলে সেটাই লিখেছি, 20 বোর্ড ফুট কাঠের পরিমাণটা আর 15 সমঘন্টা। আর মোট আমার কাঠের পরিমাণটা কত ছিল, 300 বোর্ড ফুট। তাহলে মোট আমার 300 বোর্ড ফুট কাঠ ছিল, আর সমঘন্টা কত ছিল, 350। 350 লিখে রেখেছি। একটা চেয়ার বিক্রি করেছে লাভ করে কত, 45 টাকা, আর একটা টেবিল বিক্রি করেছে লাভ করে কত, 80 টাকা। দেখো 45 আর 80, চেয়ার ও টেবিল বিক্রি করে লাভ করে। এবারে এই জেডটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি তার লাভ হবে জেড টাকা, এটা আমরা ধরে নিচ্ছি। তো এখানে কি কি লিখতে হবে প্রথমে আমি লিখছি, তাহলে এইটা তোমরা স্ট্রাকচারটা এরকম করে লিখবে। তারপরে অঙ্কটা লিখবে এরকম যে ধরি প্রস্তুতকারক বা আসবাব প্রস্তুতকারক এক্সটি চেয়ার ও ওয়াইটি টেবিল প্রস্তুত করলে তার লাভ সর্বাধিক হবে। ধরি লাভের পরিমাণ জেড টাকা। তাহলে এইটা আমার দেখো দেয়া আছে। এরপর আমরা কি করবো, একটা ফরমেশন তৈরি করবো। কিরকম ব্যাপারটা করবে দেখো, কাঠের পরিমাণ কত দেয়া আছে, মোট 300। 300-র মধ্যে যদি সে একটা চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ লাগে আর একটা টেবিল তৈরি করতে তার 20 বোর্ড ফুট কাঠ লাগে, তাহলে তার মোট কত বোর্ড ফুট কাঠ আছে, 300 বোর্ড ফুট কাঠ আছে। তাহলে একটা চেয়ার যদি 5 বোর্ড ফুট লাগে, তাহলে এক্সট্রা চেয়ারে কত লাগবে, 5x। আর টেবিল তৈরি করতে কত, 20 বোর্ড ফুট কাঠ লাগে, তাহলে ওয়াইটা টেবিল তৈরি করতে কত লাগবে, 20y। তাহলে 5x প্লাস 20y যে মোট টোটাল পরিমাণটা হবে, সেটা কি হবে, 300-র মধ্যে, এই 300 বোর্ড ফুট কাঠের মধ্যেই কিন্তু আমাকে ওই চেয়ারটা আর টেবিলটা তৈরি করতে হবে। তাহলে আমাদের যে শর্তগুলো আসবে সেটা কি হবে, 5x প্লাস 20y লেস ইকুয়াল টু 300, কারণ 300-র মধ্যেই আমাকে করতে হবে। আর শ্রমঘন্টা দেখো, একটা চেয়ার তৈরি করতে 10 শ্রমঘন্টা লাগে, তাহলে এক্সট্রা চেয়ার তৈরি করতে কত লাগবে, 10x। আর টেবিল তৈরি করতে কত, 15 শ্রমঘন্টা লাগবে। তাহলে একটা টেবিল তৈরি করতে যদি 15 শ্রমঘন্টা লাগে, তাহলে ওয়াইট টেবিল তৈরি করতে 15y। 10x প্লাস 15y লেস ইকুয়াল টু 350। কেন, কারণ 350 ঘন্টাই তার কাছে টোটাল আমার সময় আছে। সেই 350 ঘন্টা সময়ের মধ্যে তাকে করতে হবে, তার জন্যই কিন্তু লেস ইকুয়াল টু চিহ্নটা আসবে। আচ্ছা, তার একটা চেয়ার তৈরি করলে তার লাভ কত হচ্ছে, 45 টাকা। তাহলে এক্সট্রা চেয়ার তৈরি করলে তার কত লাভ হবে, 45x। আর একটা টেবিল তৈরি করলে তার লাভ কত, 80 টাকা। তাহলে ওয়াইটা টেবিল তৈরি করলে 80y। তাহলে লাভের পরিমাণ তার কি হবে, তাহলে এখানে লিখবো যে অতএব লাভের পরিমাণ
কি হবে জেড ইকুয়াল টু 45x প্লাস 80y। আর কি পাচ্ছি এখানে, আর কি পাচ্ছি এবং কি পাচ্ছি, শর্তগুলো কি আসছে না 5x প্লাস 20y লেস ইকুয়াল টু 300, কারণ তার টোটাল 300 কোড ফুট কাঠ আছে, সেই কাঠের মধ্যে আমাকে কাজটা করতে হবে। এর থেকে কিন্তু এটা যদি গ্রেটার দেন চিহ্ন দিতে হবে না, কারণ কি না গ্রেটার দেন চিহ্ন মানে 300 থেকে বেশি পরিমাণ আমার লেগে যাবে, তখন 300 কাঠের মধ্যে আমাকে এই কাজটা আমাকে সম্পন্ন করতে হবে। আর সমঘন্টার ক্ষেত্রেও তাই কেস না 10x প্লাস 15y লেস ইকুয়াল টু কত হবে 350। তাহলে এবারে এইটাকে আমরা রৈখিক প্রোগ্রাম যদি সমস্যার আকারে যদি লিখি, তাহলে অতএব আরেকবার লিখতে হবে, যে জিনিসটা লিখেছি ওটাই আরেকবার লিখতে হবে। অতএব রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো, দেখো যখন একজন আসবাব প্রস্তুতকারক চেয়ার বানাচ্ছে, টেবিল বানাচ্ছে, তার কি সে চাইবে ম্যাক্সিমাম লাভ, এবং প্রশ্নতেও চাইছিল সর্বাধিক লাভ। তার মানে সর্বাধিক লাভ মানে কি ম্যাক্সিমাম, মানে ম্যাক্স জেড হবে। তাহলে বিষয়াত্মক অপেক্ষকটা রৈখিক প্রোগ্রামের সমস্যাটি হলো বিষয়াত্মক অপেক্ষক, এরকম লিখতেও পারো, নাহলে শুধুমাত্র একদম ম্যাক্স জেডও লিখে দিতে পারো। বিষয়াত্মক অপেক্ষক, যেটাকে অবজেক্টিভ ফাংশন আমরা বলে থাকি, ম্যাক্স জেড বা চরম জেড কত 45x প্লাস 80y, আর শর্ত যেটাকে তোমরা মানে সাবজেক্ট টু কন্ডিশনও বলে থাকি এসটি, এরকম ভাবে লিখে রাখতে হবে অঙ্কটাকে। শর্তটা কি হবে না 5x প্লাস 20y লেস ইকুয়াল টু 300, আর 10x প্লাস 15y লেস ইকুয়াল টু কত 350, যেখানে কি না এক্স কমা ওয়াই এটা অবশ্যই লিখতে হবে, যেটার জন্য ইকুয়াল টু 0। তাহলে এগুলো হচ্ছে আমার সিদ্ধান্ত গ্রহণকারী চলক, এই এক্স আর ওয়াইটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল, সিদ্ধান্ত গ্রহণকারী চলক। তো এই অঙ্কটার মতো আরো আমরা অঙ্ক নিয়ে আসছি এরপরে, ঠিক আছে। এরপর আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে, দেখো প্রতি গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন এ ও 5 একক ভিটামিন বি আছে, ঠিক আছে। F1 খাদ্যে 5 একক না 6 একক, 6 একক ভিটামিন বি আছে। প্রতি গ্রাম F1 খাদ্যের মূল্য 20 পয়সা। প্রতি গ্রাম F2 খাদ্যে 8 একক ভিটামিন এ আর 10 একক ভিটামিন বি আছে, এবং প্রতি গ্রাম F2 খাদ্যের মূল্য বলে দিয়েছে 30 পয়সা। প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ ও 100 একক ভিটামিন বি দরকার। বলছে ন্যূনতম কত খরচ করলে একজন লোকের পক্ষে প্রয়োজনীয় 2 ধরনের ভিটামিন গ্রহণ করা সম্ভব, তার রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার উপর প্রকাশ করে। দেখো এক্ষেত্রে যেটা বলে দেওয়া আছে সেটা আমরা ছকে আগের থেকে লিখে রেখেছি, এটা তোমাদেরকেও কিন্তু আগের থেকে এরকম ভাবে ছকটা তৈরি করে নিলে তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে যেটা ভিটামিন F1 খাদ্যে 5 একক ভিটামিন এ আর 6 একক ভিটামিন বি আছে। দেখো F1 খাদ্যে 5 একক ভিটামিন এ আর 6 একক ভিটামিন বি আছে, আর F2 খাদ্যে 8 একক ভিটামিন এ আর 10 একক ভিটামিন বি আছে। আচ্ছা প্রতি গ্রাম F1 খাদ্যের মূল্য 20 পয়সা আর F2 খাদ্যের মূল্য 30 পয়সা। আর বলা আছে যে একটা ব্যক্তিকে তার ন্যূনতম প্রয়োজন যেটা সেটা হচ্ছে 80 একক ভিটামিন এ লাগতে হবে, আর 100 একক ভিটামিন বি দরকার 100 একক। সেটাই মোট তাদেরকে কিন্তু এই পরিমাণ ভিটামিন কিন্তু একটা ব্যক্তিকে গ্রহণ করতে হবে। তাহলে যদি এই 2 ধরনের ভিটামিনই গ্রহণ করতে হয়, তাহলে তাকে এই 2 ধরনের খাদ্য F1 খাদ্য এবং F2 খাদ্য দুটো খাদ্যই কিন্তু তাকে গ্রহণ করতে হবে। তাহলে এখানে কি ধরবো ব্যাপারটা, ধরি ব্যক্তিটি F1 খাদ্য x গ্রাম ও F2 খাদ্য y গ্রাম গ্রহণ করলে বা ক্রয় করলে y গ্রাম F2 খাদ্য y গ্রাম ক্রয় করলে কি বলেছে ন্যূনতম কত করে প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ আর 100 একক ভিটামিন বি দরকার। তাহলে F2 খাদ্য y গ্রাম ক্রয় করলে তার ভিটামিন এ
ভিটামিন এ ও ভিটামিন বি এর কি হবে, কি লিখবো, ভিটামিন বি এর চাহিদা পূরণ হবে, পূরণ হবে। এবং আরেকটা জিনিস ধরতে হবে, এক্ষেত্রে তার ন্যূনতম খরচ হবে, সেটাকে আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে কি বলা ছিল যে কত ব্যক্তিটা কি F1 খাদ্য x গ্রাম গ্রহণ করেছে, তাহলে 1 গ্রাম পার গ্রাম খাদ্যের মূল্য F1 খাদ্য কত 20, আর F2 খাদ্য কত 30। তাহলে তার ন্যূনতম খরচ যেটি আমরা বলি, তাহলে সেটা জেড ইকুয়াল টু কত পাবো, এখান থেকে আমরা জেড ইকুয়াল টু পাবো তাহলে 20x, কারণ x গ্রাম খাদ্য নিয়েছে, তাহলে F1 খাদ্য x গ্রাম, 1 গ্রাম খাদ্যের দাম 20 পয়সা হলে তাহলে জেড ইকুয়াল টু হয়ে যাবে 20x প্লাস কত 30y, এটা আমরা পেয়ে যাবো। আর এখানে শর্তগুলো কিরকম আসবে, শর্তগুলো কিরকম আসবে না, দেখো ভিটামিন এ তার কিন্তু 80 গ্রাম চাই, 80 গ্রামের থেকে বেশি পেলেও তার কোনো ক্ষতি নেই, কিন্তু 80 গ্রাম ন্যূনতম তার চাইয়ে। তাহলে এখানে কি হবে, 1 গ্রাম মানে 1 গ্রাম খাদ্যে ভিটামিন কত আছে, 5 একক আছে, বলা যেত F1 খাদ্যে 5 একক ভিটামিন আছে, তাহলে x গ্রাম খাদ্যে কত একক ভিটামিন থাকবে 5x, আর এটার বেলায় কত হয়ে যাবে 8y, তাহলে এই দুটোর যোগফল কি হবে, 80 থেকে বেশি হলেও আমার ক্ষতি না, কিন্তু 80টা আমার লাগবেই। তাহলে এখানে শর্তটা কি হবে, 5x প্লাস 8y গ্রেটার ইকুয়াল টু কি হয়ে যাবে 80। আর ভিটামিন বি কত কত আছে, F1 খাদ্যে ভিটামিন বি আছে 6 একক, আর F2 খাদ্যে আছে 10 একক বলা আছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে না 6x, মানে 1 গ্রাম যদি খাদ্য আনি তাহলে ভিটামিন বি কত পাবো, সেখানে 6x পাবো, আর একটু বেলায় 10y, তাহলে এখান থেকেও আমরা কি পাবো 6x প্লাস 10y গ্রেটার ইকুয়াল টু 100। গ্রেটার ইকুয়াল টু কারণ কি হচ্ছে না 80 গ্রাম তার ন্যূনতম দরকার, এর থেকে বেশি পেলেও তার কোনো অসুবিধা নেই, কিন্তু 80 গ্রামটা চাই, তাহলে আমাকে 80 গ্রামের থেকে তার বেশি হলেও ক্ষতি নাই, তাহলে 80 গ্রাম আমার দরকার, তার জন্যই 80 থেকে এই পরিমাণটা কিন্তু বেশি হলেও আমার ক্ষতি নেই, তাহলে 5x প্লাস 8y গ্রেটার দেন ইকুয়াল টু 80, আর 6x প্লাস 10y গ্রেটার দেন ইকুয়াল টু 100। তাহলে এখানে দেখো এরপরে লিখবে যে নির্ণেয় রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো বিষয়াত্মক অপেক্ষক জেড ইকুয়াল টু তাহলে কত ছিল 20x প্লাস কত 30y, এটা ছিল, তাহলে 20x প্লাস 30y এটা কি হবে, সে যত কম খরচে পারবে সে খাবারটা যদি নিতে পারে সেটা তার ক্ষেত্রে বেটার, তার জন্য এটা কি হবে অবমান হবে, এর অবমান বা অবম জেডও তোমরা লিখতে পারতো, এর অবমান। আর শর্তগুলো কি, যেগুলো শর্তগুলো বেরিয়েছিল সেই শর্তগুলো সাবজেক্ট টু কন্ডিশন 5x প্লাস 8y গ্রেটার ইকুয়াল টু 80, আর 6x প্লাস 10y গ্রেটার ইকুয়াল টু কত 100। তাই এখানে আমরা কি পাবো এক্স আর ওয়াই, এগুলো কখনোই কিন্তু নেগেটিভ হবে, এগুলো ডিসিশন ভেরিয়েবল সিদ্ধান্ত গ্রহণকারী চলক এক্স আর ওয়াই, এগুলো সবসময় কিন্তু 0 অথবা 0 থেকে বড় হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। সেই আগের অঙ্কটাই কি ছিল, যে চেয়ার টেবিল প্রস্তুত করার ক্ষেত্রে সে যত বেশি লাভ করবে তার জন্য কিন্তু সেখানে ম্যাক্স জেড হয়েছিল, এখানে কি সে যত কম টাকায় কিনতে পারবে তার জন্য কিন্তু হয়ে গেল মিন জেড মানে অবম জেড। আর এই ব্যাপারগুলো কি, যে 5x আর 8y এদের যোগফলটা কি হবে 80 তো হতেই হবে, 80 থেকে বেশি হলেও তার কোনো ক্ষতি নাই, কিন্তু 80টা তাকে ন্যূনতম চাই, তার জন্য কিন্তু এটার ইকুয়াল টু 80 হলো, মানে 80 থেকেও বেশি হলে তার ক্ষতি নেই, 80টা আমার চাই। এখানেও সেম কেস, ভিটামিন বি পেল 6x প্লাস 10y এটার ইকুয়াল টু কত হয়ে যাবে 100। তাহলে এইটা আমাদের প্রবলেম, এরপর আমরা নেক্সট প্রবলেম নিয়ে আসছি। তো এখন যে আমরা অঙ্কটি নিয়ে চলে এসেছি একটু বড় অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আগে অনেকবারই পড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো দেখা যাক অঙ্কটা কি বলতে চাইছে, এখানে শুধুমাত্র এলপিপি ফরমেশন কিভাবে করতে হবে, বা মানে এলপিপি ফরমেশনই করতে হবে আর কি। অঙ্কটা একটু দেখো কি বলেছে, এ ও বি দুই জায়গায় দুটি কারখানা আছে, কারখানা দুটো থেকে সি ডি ই তিনটি ডিপোতে একটি দ্রব্য যোগান দেওয়া হয়,
সপ্তাহে সিডিই তিনটি ডিপোতে যথাক্রমে 5-5-4 একক দ্রব্যের প্রয়োজন হয়। এ ও বি কারখানাতে উৎপাদন হয় যথাক্রমে 8 একক ও 6 একক দ্রব্য। তো প্রথমে যে জিনিসটা বলেছে এতটা না পড়ে আমি যে জিনিসটা বললে সেটা দেখো ভালো করে, যে এ ও বি দুটো কারখানা আছে, দু জায়গায় আছে। ধরো এখানে একটা কারখানা আছে এ, আর ধরো এখানে একটা কারখানা আছে, আমি ধরে নিলাম বি। আর তিনটা ডিপো আছে সি, ডি আর ই। এই তিনটা কিন্তু ডিপো আছে। এইখান থেকে এ ও বি কারখানা থেকে আমাকে মালটা পৌঁছাতে হবে এই সি ডি ই ডিপোতে। তো এ আর বি কিরকম উৎপাদন করে না, এ বি কারখানাতে 8 একক এবং 6 একক দ্রব্য উৎপাদন হয়। তাহলে এখানে 8 একক দ্রব্য উৎপাদন হয়, এখানে আমি লিখে দিচ্ছি 6 একক দ্রব্য উৎপাদন হয়। এরপরে দেখো বলেছে যে এইগুলো 5 একক 5 একক 4 একক দ্রব্যের প্রয়োজন, মানে সি ডিপোর জন্য 5 একক দ্রব্যের প্রয়োজন, ডি ডিপোর জন্য 5 একক এবং ই ডিপোর জন্য 4 একক দ্রব্যের প্রয়োজন। তাহলে এখন আমি যদি ধরে নিই, তাহলে এইখান থেকে সি ডিপোতেও মাল যাবে, আবার বি থেকে সি ডিপোতেও মাল যাবে, আবার এ থেকে ডি ডিপোতেও মাল আসবে, বি থেকে ডি ডিপোতেও মাল যাবে, আবার বি থেকে ইতেও মাল যাবে, আবার এ থেকে ইতেও মাল যাবে, দ্রব্য যাবে। তাহলে এখানে দেখো আমাকে কোনো না কোনো দুটো ভেরিয়েবল আমাকে ধরতেই হবে, যেগুলোকে আমরা সিদ্ধান্ত গ্রহণকারী চলক বলি, ডিসিশন ভেরিয়েবল। তো আমি যদি লিখি যে ধরি এ ডিপো থেকে সি ও ডি, এ ডিপো থেকে নয়, এ কারখানা থেকে সি ও ডি ডিপোতে যথাক্রমে এক্স ও ওয়াই একক দ্রব্য পাঠানো হয়। তাহলে দেখো এইখান থেকে এক্স একক দ্রব্য পাঠানো হচ্ছে, আর ডি ডিপোতে ওয়াই একক দ্রব্য পাঠানো হচ্ছে। তাহলে এর কাছে তো আছে কি 8 একক, তাহলে একে যদি এক্স একক পাঠিয়ে দেয়, একে যদি ওয়াই একক পাঠিয়ে দেয়, এর কাছে এখন কত পড়ে থাকবে না 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। সেটাই কি কোথায় পাঠাবে না ই ডিপোতে পাঠাবে। তাহলে ই ডিপোতে পাঠাবে 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই একক দ্রব্য। তাহলে এ থেকে ই ডিপোতে যায় 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই একক দ্রব্য। আচ্ছা দেখো এখানে এ ডিপো থেকে সি ডিপোতে আমার এক্স একক দ্রব্য চলে এসছে, তাহলে এর প্রয়োজন 5 একক, তাহলে এক্স পেয়ে গেছে, তাহলে এর আর বাকি কতটা লাগবে 5 মাইনাস এক্স, সে কে পাঠাবে বি ডিপো থেকে যাবে, তাহলে বি ডিপো থেকে যাবে 5 মাইনাস এক্স একক দ্রব্য। আবার দেখো ডি ডিপোর প্রয়োজন 5 একক, ওয়াই একক এখান থেকে চলে এসছে, তাহলে ই কত পাঠাবে না ই পাঠাবেও কিন্তু 5 মাইনাস ওয়াই একক, যেটা পড়ে বাকি থাকবে সেটা ই পাঠাবে। আর দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো যে এর 4 একক দ্রব্য প্রয়োজন, এ পাঠিয়ে দিয়েছে 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এই বি থেকে আর কত যাবে না বি থেকে যাবে 4 থেকে 4 মাইনাস 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার মানে কি পাবো না এক্স প্লাস ওয়াই মাইনাস 4 একক দ্রব্য কিন্তু বি থেকে ই ডিপোতে যাবে। তাহলে এটা আমরা লিখব যে বি থেকে সি কমা ডি কমা ই ডিপোতে যথাক্রমে 5 মাইনাস এক্স কমা 5 মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই মাইনাস 4 একক দ্রব্য পাঠানো হয়। এবার একটা জিনিস লক্ষ্য করো, কোশ্চেনটাতে তার পরে কি বলা ছিল যে কারখানাগুলি থেকে বিভিন্ন ডিপোতে 1 একক দ্রব্য পাঠাবার খরচ নিচের তালিকায় দেওয়া হবে। মানে এ থেকে সি ডিপোতে 1 একক দ্রব্য পাঠাতে
160 টাকা লাগে। তাহলে যদি এ থেকে সিতে কত একক দ্রব্য এসেছে, এক্স একক, তাহলে একক দ্রব্যে যদি 160 টাকা খরচা হয়, তাহলে এক্স একক কত খরচা হবে, 160। তাহলে এগুলো একটু এখানে লিখে নেবো যে রুপি সাইন দিয়ে আমি লিখছি, এখানে 100 টাকা লাগছে পাঠাতে, এটাতে লাগছে কত, এ থেকে ডি, এ থেকে ই ডিপোতে কত লাগছে, 150 টাকা লাগছে, এক এক দ্রব্য পাঠাতে 150। আচ্ছা, এইখানে কত লাগছে, এ থেকে ডি, এ থেকে ডিতে 100 টাকা লাগছে, তাহলে এটা 100 টাকা লাগছে। আচ্ছা, বি থেকে সিতে পাঠাতে কত, দেখো 100 টাকা, এখানে 100 টাকা রুপি সাইন দিয়ে লিখছি। আচ্ছা, বি থেকে ডিতে কত লাগছে, 120, তাহলে 120 টাকা লাগছে। আর বি থেকে ই ডিপোতে যেতে কত টাকা লাগছে, না 100 টাকা লাগছে, 100 টাকা লাগছে। তাহলে আমরা লিখব যে ধরি এ ও বি ডিপো, বি কারখানা থেকে ডিপোগুলিতে দ্রব্য পাঠাতে ন্যূনতম খরচ হয় কত, আর ন্যূনতম খরচ কি হবে, জেড টাকা ধরে নেবো, জেড একক বা জেড টাকা। তাহলে জেড সমান কত হবে একবার, তাহলে জেড সমান আমরা কি পাবো, দেখো জেড সমান আমরা কি পাবো, না এখান থেকে এক্স একক দ্রব্য পাঠিয়েছি, এক একক দ্রব্য পাঠাতে কত খরচা হচ্ছে, 100 টাকা, তাহলে এক্স একক দ্রব্য পাঠাতে কত খরচা হবে, না 100x প্লাস এইখান থেকে কত ওয়াই একক পাঠিয়েছি, এখানেও কত খরচা। আচ্ছা, এটা 160 টাকা ছিল না সিতে, হ্যাঁ সিতে 160 টাকা ছিল, এটা 160 ছিল, তাহলে এটা 160 হয়ে যাবে, 160। আচ্ছা, এ থেকে ডিতে কত খরচা, 100 টাকা, তাহলে এটা কত হয়ে যাবে, 100y প্লাস, তারপরে এ থেকে ইতে কত, 150 টাকা, কত কত একক দ্রব্য পাঠিয়েছি, 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই একক, তাহলে 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু কত, 150 প্লাস। আচ্ছা, বি থেকে সিতে কত, 5 মাইনাস এক্স একক দ্রব্য এসেছে, 5 মাইনাস এক্স গুণিত কত, 100 প্লাস বি থেকে ডিতে কত গেছে, 5 মাইনাস ওয়াই একক, 5 মাইনাস ওয়াই গুণিত কত, 120 প্লাস। আর বি থেকে ইতে কত গেছে, এক্স প্লাস ওয়াই মাইনাস 4 একক দ্রব্য, এবং সেটা পাঠাতে এক একক কত খরচা হয়েছে, 100 টাকা করে, তাহলে ইন্টু 100। এটা যদি ক্যালকুলেশন করে নিই কি পাবো আমরা, দেখো না আমরা পাবো 160x 100y প্লাস 8 150 কত, 1200 মাইনাস 150x 150y প্লাস 500 মাইনাস 100x প্লাস 600 মাইনাস 120y প্লাস 100x প্লাস 100y মাইনাস 400 সমান কত আসবে, দেখো 160x, আর কোথায় x আছে, মাইনাস 150 মানে 10x, আর এখানে আছে মাইনাস 100x, মাইনাস 100x, তার মানে কত, মাইনাস 90x, মানে 160 মাইনাস 110, আর এটা হচ্ছে না এখানে আবার এই প্লাস 100x মাইনাস 100x কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে 160x মাইনাস 150x মানে কত, শুধুমাত্র 10x পড়ে থাকবে। আচ্ছা, 100y মাইনাস, আচ্ছা প্লাস গুলো করে নিচ্ছি, 100 100 200 200 200 200y, আর এইদিকে কত পড়ে থাকছে, মাইনাস 150 মাইনাস 120 মানে মাইনাস 270, তার মানে হচ্ছে মাইনাস 70y, আর এদিকে পড়ে থাকছে আমার 1200 5 1700 6 2300 মাইনাস 400 মানে প্লাস 1900। তাই জেড এর মানটা আমরা পেয়ে গেলাম। শর্তগুলো আমরা কি কি পেয়েছি, না দেখো শর্তগুলো কি কি পেয়েছি একটু লিখে নিই, শর্তগুলো, শর্ত আমরা কি কি পেয়েছি,
না, শর্ত কি কি ছিল? যতগুলো আমরা ভেরিয়েবল পেয়েছি সবই কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। শর্ত কি ছিল? এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো, তারপরে 8 - x - y পেয়েছি গ্রেটার ইকুয়াল টু জিরো। এটার থেকে আমরা কি বলতে পারি? 8 - x - y গ্রেটার ইকুয়াল টু জিরো থেকে আমরা কি বলতে পারি না, এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 8। আচ্ছা, আর কি পেয়েছি? 5 - x গ্রেটার ইকুয়াল টু জিরো, তার মানে আমরা বলতে পারি এক্স লেস ইকুয়াল টু 5। আচ্ছা, আর কি বলতে পারি না, 5 - y গ্রেটার ইকুয়াল টু জিরো, তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, ওয়াই লেস ইকুয়াল টু 5। আর কি পেয়েছি না, এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর, এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর গ্রেটার ইকুয়াল টু জিরো। অতএব এখান থেকে আমরা কি পাবো এটার থেকে না, এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 4। তাহলে এরপরে আমরা কি লিখবো, এটা মুছে আমি লিখছি। এটা প্রথমে তোমরা করবে, তারপর এটা করবে, দিয়ে নির্ণেয় রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো, কি হলো না, দেখো এই এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, এটা যা ছিল শর্তগুলো থাকছে। জেডটা কি? তাহলে আমার ন্যূনতম খরচ, আমি কোনো জায়গায় যখন মাল পাঠাবো আমি চেষ্টা করবো যাতে আমার খরচটা সবচেয়ে মিনিমাম হয়। তাহলে আমি এখানে অবম জেডটা বার করবো। তাহলে লিখবো কি, অবম জেড বা মিন জেডও লিখতে পারি। অবম জেড ইকুয়াল টু কত পাবো, 10x - 70y প্লাস 1900, 10x - 70y প্লাস 1900। আর শর্তগুলো কি আসছে, শর্তগুলো দেখো, প্রথমে এই শর্তটা লিখছি, এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু হোয়াট, আর কি এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 4, এক্স লেস ইকুয়াল টু 5, আর কি আসছে না, ওয়াইটাও লেস ইকুয়াল টু 5। আর কি এখান থেকে আমরা বলতে পারি এক্স আর ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, এই দুটোর থেকে, এইটা আর এইটা। তাহলে এটাই আমার সমস্যাটা হয়ে গেল। এরপরে আগে এটা সলভ করতেও দিত, কিন্তু এখন যেহেতু 2 নম্বর 3 নম্বর কোশ্চেন, তাহলে আর সলভ করার দরকার নেই। কিন্তু এটা অনেকবারই পড়েছে এই কোশ্চেনটা। এটা অন্যভাবেও কিছু ডাটাগুলো চেঞ্জ করেও দিতে পারে, কিন্তু এইভাবেই করতে তোমরা। ঠিক আছে, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে একজন ব্যক্তির চাল ও গম কেনার জন্য 1500 টাকা আছে। এক বস্তা চাল ও এক বস্তা গমের দাম যথাক্রমে 180 টাকা ও 120 টাকা। তার 10টি বস্তা মজুত করার মতো জায়গা আছে। সে প্রতি বস্তা চাল ও গম থেকে যথাক্রমে 11 টাকা ও 8 টাকা লাভ করে। সে সর্বাধিক লাভ করতে চাইলে কটি চাল ও কটি গমের বস্তা কিনবে তা নির্ণয়ের জন্য রৈখিক প্রোগ্রামগুলির সমস্যা রূপে তোমাকে প্রকাশ করতে বলেছে। দেখো, ব্যক্তি যে চাল ও গম কিনবে তার জন্য তার টাকা কত আছে, 1500 টাকা। আমি লিখে রেখেছি, দেখো 1500 টাকা কিন্তু টোটাল আছে। আর এক বস্তা চালের দাম কত, কি বলেছে, এক বস্তা চালের দাম আর গমের দাম কি কি আছে, 180 টাকা 120 টাকা, সেটাও কিন্তু আমি লিখে রেখেছি। কিন্তু আমি জানি না যে সে ক বস্তা চাল কিনবে আর ক বস্তা গম কিনবে, সেটা আমাকে ধরে নিতে হবে। এক বস্তা চাল সে বিক্রি করে, মানে লাভ করতে পারে সেই চাল থেকে 11 টাকা, আর গম বস্তা থেকে 8 টাকা। তাহলে এখানে জিনিসটা আমাকে ধরতে হবে। দেখো, এটা কিন্তু তোমরা প্রথমে লিখবে, তারপরে এখানটা লিখবে যে ধরি ব্যক্তিটি এক্স বস্তা চাল ও ওয়াই বস্তা গম কিনলে ব্যক্তিটি সর্বাধিক লাভ হয় জেড টাকা। এটা আমরা ধরে নিলাম। তাহলে চাল কতটা কিনেছে, এক্স বস্তা, তাহলে এক্স, আর এখানে গমের জায়গায় আমরা ওয়াই লিখে দিলাম। এরপরে দেখো শর্ত কি পাবো, তাহলে প্রথমত জেড, জেড সমান কত হবে, তাহলে কত বস্তাতে চাল কিনেছে, তাহলে এক্স বস্তা চাল কিনে সে সেটা মজুত করেছে, আর ওয়াই বস্তা চাল কিনে সে মজুত করে দিয়ে সে বিক্রি করবে। এরপর দেখো তাহলে লাভ, তার এক বস্তা চাল বিক্রি করে লাভ কত হচ্ছে, সে প্রতি বস্তা চাল ও গম থেকে যথাক্রমে 11 টাকা ও 8 টাকা লাভ করে। তাহলে এক বস্তা চালে যদি
11 টাকা লাভ করে, তাহলে এক্স বস্তা চালে কত লাভ করবে? হ্যাঁ 11x। আর 1 বস্তা চালে যদি 8 টাকা লাভ করে এই গমে, তাহলে ওয়াই বস্তা কত হবে? 8y। তাহলে জেড ইকুয়াল টু কত হয়ে যাবে? 11x প্লাস 8y। এখন এরপর দেখো শর্তগুলো আমার কি কি পাবো। দেখো তার 10টি বস্তা মজুত করার মতো জায়গা আছে। সে যদি 4 বস্তা কিনে এক্সট্রা, আর ওয়াইটা যদি গম বস্তা কিনে, তাহলে এখানে শর্তটা কিরকম হবে? এক্স প্লাস ওয়াই কি হয়ে যাবে? লেস ইকুয়াল টু 10। কারণ তার সর্বাধিক 10 বস্তাই মজুত করার মতো তার জায়গা আছে। তাহলে 10 বস্তার থেকে সে কম কিনে রাখতে পারে, কিন্তু 10 বস্তার থেকে যে বেশি কখনো কিনে সেটা মজুত করতে পারবে না। তার জন্য এটা কিন্তু লেস ইকুয়াল টু হবে। আর আরেকটা কি জিনিস বলেছে, হ্যাঁ মূল্য তার কাছে মোট কত আছে? 1,500 টাকা আছে। তাহলে 1,500 টাকার মধ্যে সে এক্স বস্তা চালে ফেলে কত খরচা হয়েছে? যদি 1 বস্তা চালের দাম কত? 180 টাকা হয়, তাহলে 180x আর কত? 120y। এটা লেস ইকুয়াল টু কত হবে? 1500। কারণ তার কাছে 1500 টাকাই আছে, সে 1500 টাকার বেশি দিয়ে কিন্তু কিনতে পারবে না। 1500 টাকার মধ্যে সে যতটা কিনতে পারবে, সর্বোচ্চ তার কাছে 1500 টাকা। তাই জন্য কিন্তু এই লেস ইকুয়াল টু সাইনটা হয়ে গেল। এরপরে দেখবো আমরা এটা রৈখিক প্রোগ্রাম যদি সমস্যায় প্রকাশ করতে বলছি, আমরা লিখবো নির্ণেয় রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো, কি হলো না, এখানে কি হবে? সর্বাধিক লাভ মানে কি? ম্যাক্সিমাম লাভটা ম্যাক্স জেড বলতে পারি, চরম জেড বলতে পারি। এখানে আমি চরম জেডই দেখছি। চরম জেড ইকুয়াল টু কত হয়ে যাবে? 11x প্লাস 8y। আর সাবজেক্ট টু কন্ডিশন বা শর্ত, শর্ত কি হবে না এক্স প্লাস ওয়াই লেস ইকুয়াল টু 10। তার কারণ 10 বস্তায় তার কাছে মজুত করার মতো সামর্থ্য ছিল, আর তার কাছে মোট 1,500 টাকা ছিল কিনে ব্যবসা করার জন্য। তাহলে 180x প্লাস 120y লেস ইকুয়াল টু কত? 1500। আর এখানে কি লিখতে হবে? একটা ডিসিশন ভেরিয়েবল যেগুলো আমরা নিয়েছি সিদ্ধান্ত গ্রহণকারী চলো, সেগুলো সবসময় কি হবে? গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে এটাই আমাদের এলপি ইনফরমেশন হয়ে গেল। ঠিক আছে, এর পরের অঙ্কটি হলো, দেখো বলেছে একজন গৃহবধূ এক্স ও ওয়াই খাদ্য এমনভাবে মেশাতে চায় যাতে মিশ্রিত খাদ্যে কম করে 10 একক ভিটামিন এ, 12 একক ভিটামিন বি এবং 8 একক ভিটামিন সি থাকে। দু ধরনের খাদ্যের প্রতি কিলোগ্রাম ভিটামিন 3টির পরিমাণ, মানে এক কিগ্রাতে ভিটামিনের পরিমাণ ধরো 1, 2, 3, ভিটামিন এ আছে 1 একক, 2 একক, 3 একক। আর ওয়াইতে আছে, ওয়াই খাদ্যে ভিটামিন এ আছে 2 একক, 2 একক, 1 একক। তো যেটা দেওয়া আছে সেখানে একটা জিনিস বলা আছে যে 2 ধরনের কিন্তু খাদ্য মিশিয়ে তাকে প্রোডাক্টটা তৈরি করতে হবে। তাহলে আমি যখন দুটো খাদ্য মেশাবো, এক্স খাদ্য এবং ওয়াই খাদ্যকে, তাহলে আমরা লিখেছি এক্স ওয়াই, যেটা দেওয়া ছিল এখানে সেটাই লিখেছি। আচ্ছা, ভিটামিনগুলো লিখেছি। আর একটা জিনিস কি বলা আছে দেখো এখানে, যে প্রতি কিলোগ্রাম এক্স খাদ্য ওয়াই খাদ্যের দাম বলে দেওয়া আছে 6 টাকা ও 10 টাকা। মানে 1 কিগ্রা এক্স খাদ্যের দাম হচ্ছে 6 টাকা, আর ওয়াই কিগ্রা খাদ্যের দাম হচ্ছে 10 টাকা। এটা আমার বলে দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো না, ধরি গৃহবধূ 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 এক্স খাদ্য স্মল এক্স কিগ্রা ও ওয়াই খাদ্য স্মল ওয়াই কিগ্রা বা কিলোগ্রাম মেশালে ন্যূনতম খরচ হয় জেড টাকা। তাহলে 1 কিগ্রা খাদ্যের যদি দাম, আমার এক্স খাদ্যের দাম যদি 6 টাকা হয়, আমি এক্স কিগ্রা মিশাচ্ছি, তাহলে কত খরচ হবে? 6x। আর 1 কিগ্রা ওয়াই খাদ্যের দাম যদি 10 টাকা হয়, তাহলে আমি স্মল ওয়াই কিগ্রা খাদ্যের দাম কত হবে? 10y হয়ে যাবে। তাহলে সেইটার খরচটা কত? জেড ধরেছি। তাহলে এখানে অতএব জেড ইকুয়াল টু কত হয়ে যাবে? 6x প্লাস 10y, এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো আমার কিন্তু বলে দেওয়া আছে যে যে খাদ্যটা মিশিয়ে যে তৈরি করবে সেখানে ভিটামিন এ কিন্তু 10 একক, ভিটামিন এ 12 একক, 12 একক ভিটামিন বি আর 8 একক ভিটামিন সি থাকতেই হবে। মানে এটা আমাকে থাকতেই হবে, এর থেকে বেশি হলেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা 10 একক, 12 একক, 8 একক কিন্তু আমার থাকতেই হবে।
তাহলে যে শর্তগুলো আমার আসবে কিরকম দেখো, শর্তগুলো দেখো, তাহলে যখন ভিটামিন এ কত থাকতে হবে, তাহলে এক্স এক্স প্লাস কত হবে 2y গ্রেটার ইকুয়াল টু 10 হবে। এটার ক্ষেত্রে কত হবে, আগে তো আমরা করেছি এরকম, কত 2x প্লাস 2y, এটার ক্ষেত্রে কত হবে ভিটামিন বিটা না 12 থাকতেই হবে, তার থেকে বেশি হলেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু 12টা আমাকে থাকতেই হবে, তার জন্য কিন্তু গ্রেটার ইকুয়াল টু হচ্ছে যাবো। আর এইটা ভিটামিন সি এর ক্ষেত্রে তাহলে কত হবে না 3x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু কত হয়ে যাবে, এটাও 8 হয়ে যাবে। আর যে সিদ্ধান্ত গ্রহণকারী চলকগুলো আমরা নিচ্ছি এক্স ওয়াই, এগুলো কি হয়ে যাবে না সবগুলোই হয়ে যাবে আমার গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো আমি লিখবো অতএব নির্ণেয় রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যাটি হলো কি হলো না ম্যাক্সিমাম আমার ম্যাক্সিমাম মিনিমাম আমার খরচা করে আমাকে প্রোডাক্টটা বানাতে হবে, এবং মিনিমাম খরচা করে আমাকে সমস্ত ভিটামিনগুলো যেগুলো বলেছি 10 একক থাকতে হবে, 12 একক থাকতে হবে, 8 একক থাকতে হবে, সবগুলো থাকতে হবে। তাহলে যখন আমি কোনো প্রোডাক্ট তৈরি করছি আমি চাইবো সেটাকে যতটা কম খরচে আমি সেটাকে তৈরি করতে পারি। তাহলে সবসময় আমরা কি করবো সেক্ষেত্রে অবম জেড অবম জেড অবম জেড কত হয়ে যাবে না যেটা আছে 6x প্লাস 10y। আর সাবজেক্ট টু কন্ডিশন বা বাধা গোষ্ঠীগুলো কি হবে, বাধা গোষ্ঠীগুলো হবে দেখো এক্স প্লাস 2y গ্রেটার ইকুয়াল টু 10, 3x প্লাস 2y গ্রেটার ইকুয়াল টু 12, আর এটা কত হয়ে যাবে 2x প্লাস 2y গ্রেটার ইকুয়াল টু 12, আর একটা হয়ে যাবে 3x প্লাস y গ্রেটার ইকুয়াল টু 8। তাহলে এই হচ্ছে আমাদের এলপিপি ফরমেশনের আজকে আমরা কটা 5টা অঙ্ক করলাম। এই 5টা অঙ্কই কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলি পরীক্ষার জন্য। যদি 2 নম্বরের দেয় শুধু এলপি ফরমেশন দেয়, আর যেটা আগের অঙ্ক করলাম ওই বাস ডিপোর অঙ্কটা, ওইটাও কিন্তু অনেকবারই পড়েছে পরীক্ষায়। তাহলে এই অঙ্কগুলো তোমরা দেখবে, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাও। ঠিক আছে, আজকের মতো এখানে এই কাজটা শেষ করছি।